রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি, নরেন্দ্র মোদীকে হয়তো আর 7-8 দিন বলতে পারবো প্রধানমন্ত্রী। দেখুন, প্রধানমন্ত্রী কে হবেন কে হবেন না সেটা দেশের মানুষ ডিসাইড করবে, আমরা 4ঠা জুন জানতে পারবো সেইটা নিয়ে। কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বলতে পারেন যে নরেন্দ্র মোদী না হলে ওই ইন্ডি ইন্ডি পিন্ডি যেটা মজা করে বলা হচ্ছে, তো সেই ইন্ডি জোটের মুখ কে কে হবেন প্রধানমন্ত্রী? কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদী আহ, যদি খারাপ কাজ করে থাকেন, মানুষ তার রেজাল্ট দেবে, 4 তারিখ আমরা দেখবো সেটা টিভিতে বসে যে হচ্ছে। কে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় হবেন প্রধানমন্ত্রী হবেন নাকি? সেটা আমরা দেখতে চাই। তার কারণ হচ্ছে যে উনি একজনের বিরোধিতা করতে গেলে, দেখুন, বিরোধিতা করা নিয়ে কোনো অসুবিধা নেই, বিরোধী থাকবেই। মোদি একা সব বলে যাবেন আর কেউ শুনবে না, তার কেউ সমালোচনা করবে না, তা হয় না। কিন্তু ঘটনা হচ্ছে যে সমালোচনা করতে গেলে তো আগে তার সম্পর্কে আমাকে জানতে হবে, এবং তার কাউন্টারে আমাকে আর্গুমেন্ট উপস্থাপনা করতে গেলে আমার কাছে কিছু সলিউশন থাকবে। আমি যেটা বারবার বলছি, এডুকেশন পলিসিতে ভুল আছে, আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে ভুল আছে, আপনি কি করবেন? আপনার পলিসিটা কি? আপনি কি সমাধান দেবেন? এগুলো আপনি জানেন না। আপনি শুধু বলছেন যে মোদি হাটাও দেশ বাঁচাও। আর মোদি হাটিয়ে কাকে আনবো? আপনাকে আনবো কি? আপনি তো সেটা বলতে পারেন না। আপনি লঞ্চ করেছিলেন যে মোদি ফর এই দিদি ফর পিএম, একটা ক্যাম্পেইন লঞ্চ করেছিল কিছু বছর আগে। সেই ক্যাম্পেইন এখন ধামাচাপা পড়ে গেছে, কারণ বুঝে গেছে যে বাংলার বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোনো এক্সিস্টেন্স নেই। এবং সেটা শুধু আমাদের মুখের কথা না, ইলেকশন কমিশন নিজেই অল ইন্ডিয়া তকমাটা কেটে কেড়ে নিয়েছে। এরা ন্যাশনাল পার্টি না, রিজিয়নাল পার্টি হয়ে গেছে। এখন এরা বাংলায় এই জগজম্পটা করছে, তার কারণটা খুব সিম্পল। আমাদের ইলেকট্রাল পলিটিক্সে ফার্স্ট পাস দ্য পোস্ট যে ফরম্যাট অফ ভোটিং আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তো নেই। তো সেই কারণে উনি ভোটটা স্ক্যাটার্ড না করে একটা জায়গায় কনসেন্ট্রেটেড অডিয়েন্স নিয়ে আসছেন। সেই কনসেন্ট্রেটেড ভোটটাকে নিয়ে এলে ওনার নাম্বার অফ সিট রিফ্লেকশনটা বেশি হবে। সেই সিম্পল ভোটের অঙ্কে উনি বাংলার মধ্যে নিজেকে লিমিট করে দিয়েছেন। ওনার যদি অ্যাম্বিশন থাকতো, উনি যদি মনে করতেন যে আমি সত্যি অ্যাসপায়ার করছি যে এই ব্যক্তিটিকে আমি হাঁটাবো, তাহলে আপনি ইন্ডি জোটটা নিয়ে এক্সক্লুসিভ হলেন না কেন? আপনার ইন্ডি জোটে এত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো কেন? ডিসাইডই করে উঠতে পারলেন না যে কংগ্রেসকে হাইলাইট করবেন নাকি কে মানে তৃণমূলকে হাইলাইটেড হবে না লেফট হাইলাইটেড হবে, কেউই জানে না। কে যে নেতা, কে যে কার কথা শুনছে, কে প্রধান, কেউ জানে না। তো এইরকম একটা অ্যালায়েন্সকে কেউ ভরসা করতে পারে যে সকালবেলা এক কথা বলে, বিকেলবেলা আরেক কথা বলে? সকালবেলা এসে বলছে আমরা একসাথে আছি, বিকেলবেলা বলছে নেই। সব এতে বলছে দিল্লিতে আমরা মানে বাংলায় আমরা সবাই হচ্ছে আলাদা আলাদা, কিন্তু দিল্লিতে সবাই একসাথে আছে। এবার কখনো হয় আপনার চ্যানেলে আমি একটা কথা বললাম, কালকে গিয়ে আমি আবার বললাম না আপনার চ্যানেলে এক কথা বলবো, এবিসি চ্যানেলে আরেক কথা বলবো। লোকে তো বলবে পাগল, ভণ্ড। তো এইরকমই এরকমই হচ্ছে ঘটনাটা, যে আমি যদি বিজেপি বিরোধী হই, তাহলে আমি আপনার চ্যানেলও বিরোধী, আরেকটা টিভি চ্যানেলে বসেও বিরোধী। কিন্তু আমি আপনার চ্যানেলে বিজেপির পক্ষে বলছি বা তৃণমূলের পক্ষে বলছি, পরের দিন ওইখানে গিয়ে আবার এর বিপক্ষে বলছি। এটা তো হতে পারে না। এটা কোনো সুস্থ স্বাভাবিক স্ট্র্যাটেজিই নয়। তো সেই জন্য সেই স্ট্র্যাটেজিটা ফেল করে গেছে। তো ওই সমস্ত বাজে কথা বলে লাভ নেই। মানুষ খুব ভালোভাবেই জানে, এবং এনারাও খুব ভালোভাবে জানেন যে কে হবেন প্রধানমন্ত্রী, কে কি হবে। এখন এরা এখন কোনো রকমের নিজেদের কটা সিট টিকিয়ে রাখতে পারে সেই নিয়ে এখন এদের চিন্তা ভাবনাটা। ওগুলো বলতে হয় বলে বলে, এগুলো এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের রাজনীতিতে কি বড় কিছু পরিবর্তন হতে চলেছে? হ্যাঁ, যদি বিজেপি নাম্বার অফ সিট যদি হিউজলি বেড়ে যায়, তাহলে গভর্নমেন্ট ফেল করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সেটা রেজাল্ট না বেরোলে আমরা বলতে পারবো না। কিন্তু এটা ঠিক কথাই যে 2026টা খুব ইম্পর্টেন্ট। 2026টা ইম্পর্টেন্ট এই কারণে, তার কারণে এক তো বোঝা যাচ্ছে না যে কে মানে ফেস হবেন। একবার শুনছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেস হবেন, একবার শুনছি মমতা ব্যানার্জি আবার মানে লাস্ট টার্ম লড়বেন। এদের তো ব্যাপার স্যাপার বোঝা যায় না। তো কে ফেস হবেন সেটা আমরা জানি না, এবং হলেও সে কতটা গুড গভর্নেন্স নিয়ে আসতে পারেন। দেখুন, সত্যি কথা বলতে এই মুহূর্তে যারা এই দলের হায়ার লেভেল স্টেক হোল্ডার রয়েছেন, তাদের দিয়ে গভর্নেন্স আর চলবে না, এটা হচ্ছে পরিষ্কার ব্যাপার। তার কারণ তারা সমাজ, সংস্কৃতি, রাজনীতি সম্পর্কে কিছুই বুঝেন না। যদি বুঝতেন তাহলে সেটা তাদের পলিসিতে রিফ্লেক্ট করতো। কারণ আমরা যারা নাগরিক, আমরা তো কারোর ওই কোল্ড রুম মিটিংয়ে বসে আমরা বুঝতে পারছি না কে কি করছে। আমরা পলিসি দেখছি, কে কি আইন আনলো, কে কি নিয়ে এলো, কে কি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করলো, তা এডুকেশন থেকে হেলথ থেকে কিভাবে রিফ্লেক্ট করলো। ফলে এখন যা যা পলিসি ডিপ্লয় হয়েছে সেগুলোর মধ্যে কোনো লং রানের ভিশনই আমি দেখতে পাচ্ছি না। এবং অধিকাংশ বিশেষজ্ঞ গবেষকরাই বলছেন যে এর মধ্যে কোনো লং রানের ভিশন নেই, এটা সাস্টেনেবল মডেল নয়। তো ফলত 2026-এ এখন মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে তারা কি আবার এই একটা করাপ্টেড গভর্নেন্স সেই রাখবেন, নাকি তারা একটা বিকল্প ভাববেন। সেইটা আমাদেরকে ভাবতে হবে। সেটা যারা নাগরিক আছেন তারা সমবেতভাবে ভাববেন। একা একজন আমি বললাম তাতে তো হবে না। মানুষ আলটিমেটলি যা ডিসাইড করবেন সেটা হবে। বিরোধী বৈঠকে না গিয়ে কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দেখুন, প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমান রাজনীতিবিদ। উনি জানেন যে এই বিরোধী জোটটা দিয়ে কিছু আর হবে না, সেই জন্য উনি আর বুঝে গেছেন যে অকারণ সময় নষ্ট করে এ করবো কেন। বিরোধী যে জোট, সেই জোট হলে সবার আগে তো প্রপাগান্ডার যে ওরা যে ম্যানিফেস্টো বের করে, সেই ম্যানিফেস্টো প্রপাগান্ডার মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকার কথা। প্রত্যেকে একে অপরে কন্ট্রাডিক্ট করছে। আপনি এই জোটের বিভিন্ন এগুলো দেখুন, অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। এ যদি এটা বলে, এ জোটের পার্টি কিন্তু কমপ্লিট একটা অপোজিট ভিশন দিচ্ছে, এ আবার কখনো হয় নাকি। তো প্রথম কথা, এই জোটের গল্পটাই খুব ফেইল। জোটটা অনেক দেরিতে শুরু হয়েছে, এখনো পর্যন্ত না কোনো কমন ম্যানিফেস্টো দিতে পেরেছে, না একটা কমন ক্যাম্পেইন করতে পেরেছে। এক এক ন্যাশনাল কংগ্রেস, তারা অধীর চৌধুরীকে বলছে যে হাইকমান্ড বলেনি আপনি বেরিয়ে যান। একটা কংগ্রেসের মতো দল যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ দাপিয়ে বেরিয়েছে, এখনো আমি অধিকাংশ ক্ষেত্রে জানি যে বিজেপির থেকেও কংগ্রেসের হোল্ড অনেক বেশি, সেখানে একটা লিডারশিপ নেই। একটা স্টেট লেভেল লিডারকে বলছে তোমার ভালো না লাগলে বেরিয়ে যাও, আমরা যা বলবো সেই কথায়, তোমার কোনো কমিউনিকেশন নেই। এই লিডারশিপকে ভরসা করে মানুষ কংগ্রেসকে ভোট দেবেন কি? এটা এটা তো হতে পারে না। তার কারণ প্রত্যেকটা পার্টির একটা ফ্রেমওয়ার্ক থাকে, সেই ফ্রেমওয়ার্কগুলো এরা স্যাচুরেটেড হয়ে গেছে। এদের একটা অর্গানাইজেশনাল রিফর্ম দরকার, সেটা তৃণমূলও তাই হয়েছে। অর্গানাইজেশনাল রিফর্ম দরকার। এবার অভিষেক ব্যানার্জি যদি নতুন লিডারশিপ হন, তিনি যদি সেই রিফর্মটা করতে পারেন তাহলে ভালো। আর তিনি যদি আবার সেই পুরনো ওই একই পথে হাঁটেন, তাহলে ওনার ভবিষ্যৎটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হবে। আপনার মতে কে কটা আসন পেতে পারে? 400 কি পার করতে পারবে বিজেপি? না, 400 বিজেপি পার করতে পারবে না, সেটা নরেন্দ্র মোদী কেন, বিজেপির যারা এক্সপার্ট অ্যানালিস্ট আছেন তারাও বলেছেন। এটা একটা ক্যাম্পেইন স্লোগান, একটা করবার জন্য তারা হয়তো বলেছেন। কিন্তু বিজেপি, আমার যা মনে হচ্ছে যে তারা মেজরিটিতেই থাকবে। কিন্তু লাস্ট কয়েকটা জায়গাতে কমিউনাল কনফ্লিক্ট যেহেতু একটু অন্যরকম ভাবে রিয়াক্ট করেছে, সেইটা কতটা ভোটে রিফ্লেক্ট করবে। তার কারণ বাংলায় যেভাবে রাজনীতি হয়, তামিলনাড়ুতে সেভাবে হয় না, কেরালায় সেভাবে হয় না। প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব মেকানিজম রয়েছে। তো সেইটা বাইরে থেকে ওভাবে একতরফা বলে দেওয়া খুব মুশকিল। তবে আমার প্রেডিকশন যে বিজেপি মেজরিটিতেই থাকবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে আমরা নরেন্দ্র মোদীকেই হয়তো পাবো। এবার সিট কতটা বাড়তি কমতি হবে, দ্যাট উইল বি ক্রিটিক্যাল পয়েন্ট। সেটা লাস্ট ইলেকশনটা হোক, এবং সেটা আমার সাবজেক্ট নয়, আমি সেফোলজিস্ট নই, সেটা সেফোলজিস্টরা তাদের অঙ্ক কষে বলতে পারবেন। তবে মোদি একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, সেটা আমাকে খুব ভাবিয়েছে একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে। যে মোদি বলছেন যে আমার একটাই আফসোস রয়ে গেল যে আমি শক্তিশালী বিরোধী পেলাম না। এইটা বোধহয় এটা খুব চিন্তার ব্যাপার। যে ঠিকই যে কংগ্রেসের থেকে যে ধরনের অপোজিশন আমরা এক্সপেক্ট করছিলাম, যে পার্টি একসময় দেশকে লিড করেছে, সেই পার্টিটা কোথায় গিয়ে যেন ক্ষীণ হয়ে গেল। দেখুন, তৃণমূল নিয়ে ভেবে লাভ নেই, এদের অত লম্বা অ্যাসপিরেশনও নেই। এরা বাংলার কয়েকটা সিট টিট পাবে, সেখানেই লিমিটেড। এদের এদের দিয়ে দেশ গঠন, জাতি গঠন কোনোটাই হবে না, এবং এটাও সেটা জানে, এদের সেই অ্যাম্বিশনটাও নেই। কিন্তু আমার এক্সপেকটেশনটা বোধহয় কংগ্রেসের থেকে অন্যরকম কিছু একটা ছিল। তার লিডারশিপ ফেইলিয়ার হয়ে গিয়ে, তার অর্গানাইজেশনাল ফেইলিয়ার হয়ে গিয়ে একটা বড় সমস্যা হয়েছে, এবং কংগ্রেসের একটা বড় রিফর্মের প্রয়োজন আছে। তারা এই যে বললাম যে বিপুল অঙ্কের মানুষ, তারা কিন্তু স্বাধীনতার ইতিহাস, কংগ্রেসের ইতিহাস, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, নেহেরু, আম্বেদকর, নকশাল, মাওয়িস্ট, এগুলো সম্পর্কে তারা দেখে আসেনি। তো ফলত তাদেরকে ওই টিপিক্যাল ইতিহাসের যে জাগরণ, সেটা দিয়ে আর কানেক্ট করা যাবে না। তো প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডাপ্টেশন দরকার। তো কংগ্রেস নিড দ্যাট কাইন্ড অফ অ্যাডাপ্টেশন, যেটা কিন্তু বিজেপি অনেক ক্ষেত্রে সেটা সারফেস হিপনোটিজম বলুন বা যেভাবে বলুন করে বেরিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী যখন গিয়ে একটা গেমিং পার্লারে বসছে গেমারদের সাথে, এটা কিন্তু একটা অন্যরকম মেসেজ যাচ্ছে। তিনি যখন টেকনোলজিস্টকে নিয়ে এসে বিল গেটসের সাথে বসে আলোচনা করছেন, এটা একটা অন্যরকম মেসেজ যাচ্ছে। তো সেই জায়গাটা, এই জেনারেশনটাকে কানেক্ট করতে গেলে কংগ্রেস বা যারা মেন আরও যারা অপোজিশন পার্টি আছে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে, নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে, তারা যদি আর একটু কনসেন্ট্রেটেড হন এবং এই টিপিক্যাল হোয়াট অ্যাবাউট 30 বছর আগে কি হয়েছে, 50 বছর আগে, এই ইতিহাসের কপচাকপচি না করে বি রিয়েলিস্টিক এবং একটা প্রপার ভিশন সেট করুন, তাহলেই আমার মনে হয় যে একটা সঠিক ডেমোক্রেটিক স্ট্রাকচার ইন্ডিয়ায় পেতে পারে। বাংলায় কি 35 পার করতে পারবে বিজেপি মনে হয়? দেখুন, এটা তো আবার সেই সেফোলজিস্টের প্রশ্ন হয়ে গেল, কিন্তু 35 পার করাটা উইল বি ডিফিকাল্ট আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ কিছু কিছু জায়গায় আমারও যেটা মনে হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং, যে আর একটু শক্তিশালী প্রার্থী হতে পারতো। কিন্তু 18টার থেকে অনেকটা বেড়ে যাবে সেটা আমি বিশ্বাস করছি। তার কারণ বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের কণ্ঠস্বর শুনে তারা অনেকেই বিজেপির হয়তো বিজেপির প্রতি বিরক্ত, তারা যে কেন এত ধর্ম নিয়ে
আলোচনা, কেন এত এই কমিউনাল কনফ্লিক্ট, কেন এত বায়াসনেস, এইগুলো ঠিক কথা, কিন্তু মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন না, তারা এবার একটা বিকল্প খুঁজছেন, সোজা ব্যাপার। বিজেপির প্রতি হয়তো রাগ আছে তাদের, কিন্তু তারা আবার এটাও মেনে নিতে পারছেন না যে বেটা আমার চাকরি খেয়ে নিয়ে আমার পরিবারকে ভাসিয়ে দিয়েছে, আমার রেশনের চাল চুরি করছে, আমার শিক্ষা স্বাস্থ্যের এরকম অবস্থা করছে। ফলে অনেকে এরকম হচ্ছে যে তারা হয়তো বিজেপিকে, মানে বিজেপির আদর্শে বিশ্বাস করেন না, বাট দে আর সিকিং ফর অ্যান অল্টারনেটিভ। সেই অল্টারনেটিভের জন্য তারা হয়তো ভোটটা অন্যভাবে দিচ্ছেন। সেইটা কিন্তু বিজেপিকে খানিকটা এগিয়ে রাখবে, কারণ তৃণমূলের, আবার যেটা বলছি, যে তৃণমূলের এই বছর ভোটের অন্যতম চ্যালেঞ্জ বিজেপি নয়, বা সিপিএম কংগ্রেসেরা কেউই নয়। তৃণমূলের একমাত্র কম্পিটিটর তার দুর্নীতি, তার অর্গানাইজেশনাল কোল্যাপস। ফলে সেই জায়গায় তৃণমূল কিছু আসন হারাবে, অবশ্যই হারাবে। এবং তার মুদ্রা কারণটা হচ্ছে যে সোশ্যাল আনরেস্ট, আনজাস্টিস, মানুষের সাথে অসভ্যতামি, মানুষের ফান্ডামেন্টাল রাইট নিয়ে টানাটানি, মানুষের চাকরি চলে যাওয়া, মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়া, বাংলা ও বাঙালিকে যে আনরেস্টের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, সেই ব্যাড গভর্নেন্সের জন্য তৃণমূল অনেকটা শক্তি হারাবে বলে আমার মনে হচ্ছে। আপনি সংখ্যা বললেন না, তবুও একটা কথা তো পরিষ্কার হলো যে তাহলে বলছেন যে 2019-এর যে 18 সংখ্যাটা 18 ছিল, সেটা কোন মানে সেখান থেকে অবশ্যই বাড়বে অ্যাবসলিউটলি। 2019-এ বিজেপির যা ফল ছিল সেখান থেকে অবশ্যই বাড়বে বলে আমার মনে হচ্ছে। তার কারণ অনেক জায়গাতে মানুষ অন্যভাবে রিয়াক্ট করছেন, মানুষের ইউনিটি বেড়েছে, এবং বিজেপি যেটা করতে চেয়েছিলেন যে মানে হিন্দুদের একটা ইউনাইটেড করা, সেইটা তারা অনেক ক্ষেত্রে সফল হয়েছেন, প্রাতিষ্ঠানিকভাবেও সফল হয়েছেন। সেইটা খানিকটা রিয়াক্ট করবেন। এবং আশ্চর্যজনকভাবে কিছু জায়গায় আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে যে মুসলমান সম্প্রদায়কে আলাদা করে রাখতে চাইছিলেন এই শাসক দল, তারাও কিন্তু আর শাসক দলের পক্ষে থাকছেন না। তার কারণ তারাও বুঝতে পারছে যে শুধু তোষামোদী করা হয়েছে তাদেরকে, তাদের ইকোনমিক আপলিফমেন্টের জন্য কিছু করা হয়নি। আপনি অমর্ত্য সেনের 2016 স্টাডি দেখবেন যে বিরাট অঙ্কের মুসলিম পপুলেশন, তারা বিলো দ্য পভার্টি লাইন রয়েছে, যাদের মাসিক রোজগার 5,000 কিংবা 2,500 কিংবা তার থেকেও কম। ফলে আমি যদি রিজার্ভেশন করি, এটা রিজার্ভেশন করা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আসল রুট কজটা সলভ করছেন কিনা আমাদের সেটা দেখতে হবে। আপনি শুধু সংখ্যালঘু মানুষদেরকে শুধু ধর্মের দোহাই দিয়ে তাদেরকে তাদের চোখের সামনে একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছেন, কিন্তু সেই মানুষগুলির আসলে আর্থসামাজিক উন্নয়নের জন্য আপনি কি করলেন? অধিকাংশ সরকারি চাকরিতে আপনি অবাক হয়ে যাবেন, যে ওবিসি নিয়ে আজকে কথা হচ্ছে, আমি 2016, 17, 18 স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, কত ডিপার্টমেন্টে ওবিসি ক্যাটাগরি ফাঁকা, মানে ভ্যাকেন্সি রয়েছে, লোক নেওয়া হয়নি। তাহলে আপনি কি সংরক্ষণের কথা বললেন? আপনি চাকরি দিলেন না, টাকা দিলেন না, তাদের উন্নয়নের কথা বললেন না। একটা আর্থসামাজিক উন্নয়নই যদি না হলো একটা কমিউনিটির, তাহলে শুধুমাত্র আপনি তাকে ভোটের স্বার্থে ব্যবহার করবেন, এটা তো হয় না। আসলে তৃণমূল কংগ্রেস যে স্বার্থপরতা করেছেন মানুষের সাথে, সেইটা সংখ্যালঘু বা তপশিলি উপজাতির মানুষ কিংবা মুসলমান সম্প্রদায়ের মানুষ তারাও বুঝতে পেরেছে যে স্বার্থপরতা হয়েছে। সেই জন্য এবার তারা সব ক্ষেত্রেই তারা বিজেপিকে ভোট দেবেন না, সিপিএম কে দেবেন না, কংগ্রেসকে দেবেন সেটা জানি না, তবে তারা বিকল্প একটা কিছুতে ভোট দেবেন, এইটা আমার আশ্বাস। অন্তত মানুষের সাথে রাস্তাঘাটে কথা বলে এইটুকু আমি অনুভব করতে পেরেছি। বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 8 থেকে 10 হাজার টাকার দামি জামা পরে অটো করে জল দেখতে বেরিয়েছিলেন, জমা জল। এমনিতেও আমরা ভোটের সময় ওনার দেওয়া তথ্য অনুযায়ী দেখেছি, নির্বাচন কমিশনকে উনি যে ওনার সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন, সেখানে আমরা দেখেছি ওনার বাড়ি গাড়ি কিছুই নেই। কি বলবেন? না না, বিজেপি কিছু জানে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সব থেকে দরিদ্রতম নাগরিক, ওনার কিচ্ছু নেই, বাড়ি নেই, গাড়ি নেই। তাও উনি নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করাতে পারেন। স্বাস্থ্যসাথী দিয়ে করান না কেন মেডিকেল কলেজে? কিন্তু গরিব মানুষ কি করে আছে যে এই যে বড় বড় গাড়ি টাড়িগুলো করে যে বিশাল লম্বা কনভয় যান, এই কনভয়ের টাকাটা কে দেয়? পার্টি দেয় না উনি কোনো স্পন্সর পান, নাকি উনি নিজের পকেট থেকে দেন, নাকি কোনো কোম্পানি দেয়? কেন দেয় একবার বলেন? নাকি গাড়ি টাড়ি কিচ্ছু নেই, সব নাকি লিপস অ্যান্ড বাউন্স। আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স একটা প্রাইভেট কোম্পানি। ধরুন আমি একটা স্টার্ট আপ চালাই, আমি একটা স্টার্ট আপের কো ফাউন্ডার। স্টার্ট আপের কাজে তো আমি বেরোচ্ছি না, তাহলে স্টার্ট আপের গাড়ি নিয়ে বেরোচ্ছি কেন? তো কোম্পানির সাথে দুর্নীতি করছেন আপনি। তাহলে আমার নিজের গাড়ি নিয়ে আমি বেরোতে পারি আমার পার্সোনাল কাজে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো মিটিং মিছিলে যান, সেটা তো পার্সোনাল অ্যাফেয়ার্স, পার্সোনাল প্রফেশনে আপনি কোম্পানির প্রপার্টি ইউজ করছেন কেন? কোনো কালীঘাটের ওপরে বিশাল বড় বাড়ি, বলে নাকি একটা কোম্পানির বাড়ি। আচ্ছা, এরকম তো কত কোম্পানির অফিস রয়েছে, কত কোম্পানির দপ্তর রয়েছে। আমি তো মানে এই যে সেক্টর 5-এ আমি যাই, আমি তো কোনো কোম্পানির বাড়ির সামনে এই বিরাট পুলিশ বাহিনী, এই প্যাটার্ন ট্যাঙ্ক ফ্যাঙ্ক রাখা দেখিনি। কত বড় বড় মানে রিজার্ভ ব্যাংকের অফিসের সামনে বোধহয় রাখা থাকে না। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এত এত বিরাট সিকিউরিটির কি আছে? ও কে ওনাকে মারতে গেছে? কারোর খেতে কাজ নেই, এই এই এত পুলিশ ওখানে মোতায়েন করা থাকে কেন? ওখানে যে হোটেল টোটেলগুলো রয়েছে যেখানে মানুষ থাকেন,
থাকতে গেলে সেখানে কেউ ঢুকলে আধার কার্ড ভেরিফিকেশন পুলিশকে দ্বারা করাতে হয়, মানে দের ইজ এ থ্রেট অ্যাজ ইফ। তাহলে এই একটা সাধারণ একটা কোম্পানির সিইও ধরুন, তার কিসের থ্রেট? এত কোম্পানি চলছে না, বাংলায় কোটি কোটি কোম্পানি রয়েছে, সারা ভারতে হাজার হাজার কোটি কোটি কোম্পানি রয়েছে, তাদের সিইও ম্যানেজমেন্ট অফিসিয়ালরা নেই, তাদের সবাইকে কি মেরে দেওয়া হচ্ছে? ওনার থ্রেটটা কিসের? ওনার কিচ্ছু নেই, অথচ এত বড় বাড়ি, এত বড় গাড়ি কোথা থেকে আসছে, কে দিচ্ছে, কোথায়, কি প্ল্যাটফর্মে শোন নাকি রাত্রেবেলা কে জানে। কিন্তু আমরা তো ওনার জীবনযাপন দেখে সেটা বুঝতে পারি না। ওনার ওনার যে জৌলুস, যে মানে গ্ল্যামার অ্যান্ড গ্লো যেভাবে বেরিয়ে আসছে, ফেটে পড়ছে। আচ্ছা আচ্ছা সিনেমার হিরোদের আমি তো মজা করে বলি যে আমি যদি কোনোদিন সিনেমা প্রডিউস করি আমি অভিষেক বাবুকে নেবো, এরকম হিরো আজকের দিনে পাওয়া যায় না। দেবজিৎদের থেকে বেটার গ্ল্যামার হয়ে গেছে ওনার এখন। দেবের মার্কেট পড়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি ফিল্মে কাজ করলে। তো এই ব্যাপারগুলো, এই এটা কোথা থেকে আসছে? একটা লোক এত হতদরিদ্র হচ্ছেন, অথচ তিনি এইভাবে জীবনযাপন করছেন। ও বিজেপি জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই দরিদ্র মানুষ, ওনার কিচ্ছু নেই, উনি পুরোটাই মানে চেয়ে চিনতে খান। রাত্রেবেলা করে অর্ধেক রাত উনি খেতেও পান না, হয়তো কোথায় শোন, হয়তো শিয়ালদা স্টেশনে থাকেন কিনা, শোন কিনা আমি জানি না, কিন্তু উনি খুব গরিব মানুষ। উনি গরিব মানুষ, উনি এফিডেভিটে ইত্যাদি দেখান যে ওনার কিচ্ছু নেই, কিন্তু ওনার জামা কাপড় যে যে ব্র্যান্ডের জামা পরে দেখবেন, এই ব্র্যান্ডের নামগুলো লেখা থাকে, সেগুলো সার্চ করে দেখবেন। ওই যে চিফ মিনিস্টার একটা সেফটি পিন লাগানোর নাটক করেছিল না, যে চপ্পলটা পরেন উনি, ওই চপ্পলটার দাম আনুমানিক 5,000 টাকা। ওইটা গরিব মানুষের চপ্পল নয়, এটা গরিব মানুষ 5,000 টাকা তার সারা মাসে রোজগার হয় না। ফলে ওই ওই গরিবী ইমেজটা না চলবে না। সবাই জানে আপনাদের অনেক টাকা পয়সা অর্থ আছে, মিথ্যে কথা বলার কি দরকার মশাই? আপনি বলুন না আপনার কি আছে। এই যে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ুর কত নেতারাই তো আছে, তারা বলেন যে হ্যাঁ আমার ব্যবসা আছে। একটা লোক, তিনি আপনি মানে ভালো করে ভেবে দেখুন যে কত বড় অসভ্যতামি। তিনি বলেন, তিনি স্বীকার করেছেন বিভিন্ন ইন্টারভিউতে যে লিপস অ্যান্ড বাউন্সের আমি সিইও। তাহলে একজন স্টার্ট আপের অন্টারপ্রনার বা একটা কোম্পানির অন্টারপ্রনার, কোনো অসুবিধার কিছু নেই। তিনি রাজনীতিতে আসছেন, সেই নিয়েও আমার কোনো বাজ বিচার নেই। উনি গর্ব করে কেন বলেন না যে হ্যাঁ আমি এই বিদেশি গাড়িটা চড়ি, এটা আমার কোম্পানির টাকায়, আমার রোজগার করা, আমার অর্থের টাকা। আপনার যদি রোজগারটা সৎ হয়, আপনি কেন বুক ফুলিয়ে বলেন না? কলকাতায় কি বিএমডাব্লিউ, মার্সিডিজ বা দামি বিলেতি গাড়ি কি কেউ চড়ছে না? চড়ছে। তারা সম্মানের সাথে চড়ছে যে ভাই হ্যাঁ আমি ব্যবসা করে রোজগার করেছি কষ্ট করে, আমার হার্ড আর্ন মানির গাড়ি বাড়ি আছে, আমি চড়ছি। এই সততাটা নেই কেন? কেন বলতে পারছেন না যে হ্যাঁ বেশ করেছি, আমার ব্যবসা করেছি, আমি চাকরি করেছি, আমি রোজগার করেছি, সেখান থেকে আমার এই বাড়ি গাড়ি ইত্যাদি হচ্ছে? আপনি কেন লুকোচ্ছেন? কেন লুকোচ্ছেন? তার কারণ আপনি নিজেই ভালো করে জানেন যে এই যে অর্থটা, এই যে অর্থের পাহাড়ের ওপর আপনি দাঁড়িয়ে রয়েছেন, এটা আপনার হার্ড আর্নড মানি নয়, এটা খেটে রোজগার করা নয়। এগুলো হচ্ছে তোলাবাজি করে মানুষের অসৎ উপায়ে মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা। সেই জন্য আপনার মনে সেই সাহসটা হচ্ছেন না। আপনি বলছেন যে হ্যাঁ বেশ করেছি, আমি ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী, এই গাড়ি বাড়ি সম্পত্তি যা আছে এটা আমার নিজস্ব রোজগারের টাকা, এ নিয়ে কারোর কিছু বলার নেই। তার কারণ আপনি জানেন ওই যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন, এগুলো সবই অসৎ উপায়ে রোজগার করা টাকা, এগুলো আপনার সৎ রোজগার নয়। মঙ্গলবার কলকাতায় প্রধানমন্ত্রীর এই যে আসা, তাহলে বলা যায় কি যে মঙ্গলবার কলকাতায় এসে একেবারে শেষ মুহূর্তে কলকাতার অঙ্ককে কিছুটা ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলবেন? দেখুন, সেটা ভোটে কতটা কি রিফ্লেক্ট করবে সেটা তো মানে ভোটের রেজাল্টে আমরা দেখতে পারবো। কিন্তু আমার যেটা মনে হলো যে প্রধানমন্ত্রী এলেন এবং তার রুট ম্যাপটা যেভাবে সাজানো ছিল, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে তিনি মা শারদার বাড়িও গেলেন, রামকৃষ্ণের দর্শন করলেন, মা শারদার দর্শন করলেন, এবং স্বামীজির বাড়িতে গিয়ে সেখানে মাল্যদান করে তার ওই রোড শোটা তিনি শেষ করলেন। আমার খুব আশ্চর্য লেগেছিল যে এটা না করলেও তো কিছু এসে যেত না, কিন্তু কেন করলেন? এটা তারপরেই করলেন যখন এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অপমান করা শুরু করলেন অনারেবল চিফ মিনিস্টার। এতে মানুষের ভাবাবেগে আঘাত লেগেছিল। যেভাবে সাধুরা মিছিলটি বের করেছিলেন, সেটা খুব আর্তনাদের মিছিল। যে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে একজন সনাতনী, আমরা যারা ধর্ম সাধনা করেন, যারা আধ্যাত্মবাদ নিয়ে চর্চা করেন, সেটা ইয়ার্কির ব্যাপার নয়। সবাই একজন যোগী বা সাধু হতে পারেন না, তার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা সংযম করতে হয়, তার একটা ধর্মীয় পথ রয়েছে। আমি হঠাৎ করে নিজেকে বলতে পারি না যে আমি একজন সাধু পুরুষ হয়ে উঠেছি। এর জন্য অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে একজন মানুষ মোক্ষ লাভের পথে হেঁটে যায়, যেটা আমাদের ধর্মে লেখা আছে, বিভিন্ন ধর্মে লেখা রয়েছে তাদের মতো করে। কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে তাদেরকে একেবারে মঞ্চে দাঁড়িয়ে অপমান করছেন, বলছেন বিজেপির দালাল, বলছেন বিজেপির হয়ে প্রচার করুন। তাহলে এই লোকগুলো যখন আপনার মিছিলেও যখন হাঁটেন, বিভিন্ন সাধুরা হাঁটেন, ইসকনের মানুষরা হাঁটেন, আমরা তো বলি না যে এটা এই মানুষগুলি তৃণমূলের। তার কারণ হচ্ছে ধর্মের কোনো রং হয় না,
ধর্ম ইউনিটির কথা। ধর্ম কি? এই যে সনাতন ধর্ম নিয়ে আমরা কথা বলি, এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ টার্ম আছে, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে কর্ম। একটা হচ্ছে ডিউটি, আর একটা হচ্ছে আমার রোজকার জীবনের যে ডিসিপ্লিন, যে ফ্রেমওয়ার্ক। কি বলছি মানে আপনি রামায়ণ মহাভারত বেদ গীতাই বলুন, অথবা কোরআনই বলুন, অথবা জিসাসের বাইবেলই বলুন, বা যে কোনো ধর্মগ্রন্থ বলুন, এরা তাদের মতো করে ইন্টারপ্রেট করছে, কিন্তু কোর সায়েন্সটা কি, ওর বিজ্ঞানটা হচ্ছে যে এরা কিছু নীতি, নৈতিকতা, জীবন যাপনের যে ধারা, যে এই যে আপনি মোক্ষ লাভ করবেন, আপনার আপনার তার জন্য আপনাকে কিছু, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, আপনি কি কি করবেন কি কি করবেন না, তার আচার অনুষ্ঠান, এই যে জীবনের ডিসিপ্লিন। আপনি যে কোনো ধর্মগুরুকে জিজ্ঞাসা করুন, যে কোনো ধর্মে তারা এক ধরনের মোরাল, এথিক্স, ডিসিপ্লিনের কথা বলছি। সেই ডিসিপ্লিনটা আপনি আপনার জীবনে ধারণ করছেন, সেটাই আলটিমেটলি এই কোর রিলিজিয়াসের কোর সায়েন্সটা। এবার সেটা বিভিন্ন ধর্মে বিভিন্ন ইতিহাসের মাধ্যমে সেটা ব্যক্ত করা হয়েছে, কিন্তু সেই ডিসিপ্লিনটা যার যার ব্যক্তিগত অ্যাফেয়ার। মহাদেবকে আমি পূজা করব, না মা দুর্গাকে আমি পূজা করব, না শ্রী শ্রী মা মা শারদাকে আমি পূজা করব, না আল্লাহর আরাধনা করব, না জিসাসের আরাধনা করবো, সেটা আমার ব্যাপার। আপনি কেন এখানে মন্তব্য করতে গেলেন? এই মন্তব্যের কাউন্টার হিসেবে কিন্তু আজকে এই জাতীয়তাবাদী মিছিল, আমি এটা আপনারা বলছেন বিজেপির মিছিল, কিন্তু বিজেপির বাইরে বিয়ন্ড আমি কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাপ্রোচটা দেখছি, যে তিনি যেভাবে এই জায়গাগুলোতে টাচ করলেন, যেভাবে তার রোড শোটাকে তিনি কানেক্ট করলেন, সেটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলা ও বাঙালির কৃষ্টিটাকে ছুঁয়ে গেলেন, এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে ইতিহাসটাকে মিস ইন্টারপ্রেট করো না দয়া করে। তোমার ইতিহাস ভালো নাই লাগতে পারে, রামকৃষ্ণকে সবাই গুরু মানতে হবে কেউ বলছেন না, স্বামীজির আদর্শে সকলকে দীক্ষিত হবে কেউ বলছেন না, কিন্তু তার তার ইতিহাসটাকে তুমি সংরক্ষিত করে রাখো। তুমি তাকে ডিস্টর্ট করো না, ফ্যাক্টকে ডিস্টর্ট করো না, মিথ্যে কথা বলো না, মহাপুরুষদের বাণী ভুল বলো না। যে যে জায়গায় আছেন, আমাদের যা সংস্কৃতি যা ইতিহাস, সেটাকে তার মতো রাখো, যে যার মতো করে ইন্টারপ্রেট করবে কর। সেই বার্তাই যেন এই মিছিল থেকে আমরা পেতে পারি বলে আমার মনে হয়। এবার মানুষ, দেখুন মানুষ, আমরা তো ভীষণ বোকা, বোকা না হলে এরকম মানুষদেরকে আমরা বারবার কি ভোট দিয়ে জেতাই? আমরা মনে করি যে, আমি মনে করি যে আমরা এখনো বোধহয় শিখিনি। আমরা এটা ছোটবেলা হতো না, ঠেকে হাবুল শেখে, আমরা ঠেকতে ঠেকতে এখনো বোধহয় আমাদের ঠেকাটা সম্পূর্ণ হয়নি। সেজন্য আমরা বারবার এদের কাছে ছুটে যাই, এই ধরনের ভণ্ড লোকজন যারা দিনের পর দিন দুর্নীতি করছে, যাদের মানে সম্পূর্ণটাই মিথ্যাচার। মানে মানুষের থাকে যে, আমরা জানি যে সমস্ত নেতারই কিছু না কিছু করাপশন থাকে, কিন্তু একটা গভর্নেন্স, তার আমলা থেকে, মন্ত্রী থেকে, কাউন্সিলর থেকে, হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা মানুষ নেই যার সামান্য সততা আছে, যার সামান্য মোরালিটি আছে। বললেই বলবে কোর্টে চলে যান, আরে মশাই সবকিছু ল দিয়ে হয় না। লিগাল ডকট্রিনের বাইরে কিছু প্রিন্সিপালস আছে, এথিক্স আছে, মোরালিটি আছে, সেগুলো সবকিছু কাগজে লেখা থাকে না। এগুলো আপনার মননের চিন্তন থেকে আসতে হবে, যে আমি একটা গরিব মানুষের রেশনের ওইটুকু তার প্রাপ্য, ওইটুকু কেন আমি চুরি করব? একটা আয়লার মোকাবিলা করবার জন্য বাঁধের টাকা আসছে, সুন্দরবনের মানুষরা কিভাবে জীবনযাপন করে, ওই বালির বস্তাটুকু আমি কেন চুরি করব? আমি একটা মানুষ করে কমে খাবে বলে সরকারি চাকরিতে আসছে, পরীক্ষা দিচ্ছে, এত বড় বড় ডিগ্রি নিচ্ছে, আমি কেন সেখানে ঘুষ খেয়ে কতগুলো অপঙ্গ লোককে ওখানে ঢোকাবো? এইটা না সবকিছু আইন দিয়ে হয় না, এটা আপনার মানসিকতার পরিচয়। সেই মানসিকতাটা বারবার এক্সপোজড হয়ে যাচ্ছে, যে আপনাদের মানসিকতাটাই দুর্নীতিগ্রস্ত, আপনাদের মানসিকতাটাই অনৈতিক। সেই জন্যই আপনারা এই ধরনের কথা বলছেন এবং দিনের পর দিন এটাকে স্ট্যান্ডার্ড বলে চালাচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায় বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে, এমত অবস্থায় আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পাল্টা জানিয়ে দিলেন সপ্তম দফার ভোট বাদ দিয়েই তৃণমূলের 23 আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রধানমন্ত্রী গতকাল একটা ইন্টারেস্টিং কথা বলেছেন এক সাক্ষাৎকারে, ওই কলকাতার মিছিলে এসে, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি মনে করেন যে মমতা মোদি এই ব্র্যান্ডটাকে ভয় পাচ্ছেন? উনি বলেছিলেন, দেখুন মোদিকে উনি ভয় পান না, উনি ভয় পান নিজেকেই। একদম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইমেজটা নিয়ে রাজনীতিতে এসেছিলেন, আমরা খবরের কাগজে যে মমতা ব্যানার্জিকে দেখে অভ্যস্ত ছিলাম একটা সময়, আমি অন্তত আমার ইয়ং লাইফের কথা বলতে পারি, যে যে সময় যে আন্দোলন, লড়াকু মানসিকতা, করাপশনের বিরুদ্ধে কাজ করছেন, গভর্নেন্স নিয়ে কাজ করছেন, সোশ্যাল স্টেবিলিটির কথা বলছেন, সেইগুলো যে আসলে একটা মারাত্মক মুখোশ ছিল, এটা আমরা আইডিয়াই করে উঠতে পারিনি। এখন যখন মুখোশটা আস্তে 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 খুলতে আরম্ভ করছে, আমরা দেখছি যে যে সর্বহারা গরিবদের নিয়ে এত কথা বললেন, সেই গরিবদের লুটেপুটে নিয়ে আজকে নেতা মন্ত্রীদের বাড়িতেই কোটি কোটি টাকা যখন পাওয়া যাচ্ছে, তাদের এত এত জমি, দেশ বিদেশে প্রপার্টি, বিলেতি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা,
এইগুলো আর সাধারণ মানুষ নিতে পারছে না। তো সেই কারণে এই মুখ্যমন্ত্রী নিজের সভাতেও অ্যাজ ভিড় হচ্ছে না, এবং তাকে বিভিন্ন রকম ধর্ম জাতি ফাতি টেনে রকমারি উল্টোপাল্টা বকে মানুষকে এক জায়গায় জড়ো করতে হচ্ছে। তার গল্পটা হচ্ছে যে মানুষ আস্থা হারিয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনার জন্য ওনাকে বিভিন্ন রকম খারাপ পথ অবলম্বন করতে হচ্ছে। এইটা আমাদের কাছে খুবই খারাপ লাগার জায়গা। ফলে আমি মনে করি যে তৃণমূলের এই মুহূর্তে যদি বড় কমব্যাট কেউ হয়ে থাকে, সেটা বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউই নয়। বিজেপির এই তৃণমূলের একমাত্র কম্পিটিটর তৃণমূল নিজেই। তার কারণ তার দুর্নীতি এবং গোষ্ঠীদ্বন্দ্বের সাথে ওরা নিজেরা সামাল দিয়ে উঠতে পারছে না। সেই জন্য ওরা এই দেখুন বিভিন্ন ফিল্ড থেকে লোকের আরবিট্রারি প্রার্থী দিয়ে দিয়েছে, যাদের নিজস্ব কোনো পলিটিক্যাল এক্সপোজার নেই, কোনো ট্রেনিং নেই, কোনো তারা জানে না কি করতে এসছে, তার এলাকা সম্পর্কে জানে না, শুধু জোড়াফুল চিহ্নে ভোট দিন বলে চলে যাচ্ছে। এই বিভিন্ন সেলিব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এদেরকে এনে এনে বসিয়ে দিচ্ছে, তারা জানেই না কি হচ্ছে না হচ্ছে। তার কারণটা হচ্ছে ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব। এই আমি যদি অপশন এ কে দেই, তাহলে অপশন বি খেপে যাবে, আর অপশন বি কে দিলে এ খেপে যাবে। সেই জন্য দুটোকে ব্যালেন্স করার জন্য আরবিট্রারি হিসেবে সি কে আমি এখানে এনে বসিয়ে দিচ্ছি। এই ছকে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটা এখন চলছে। এইভাবে ভোট ফোট হতে পারে, হয়তো ভোটের অঙ্ক ওই সেফোলজিস্টদের ভাষায় স্ট্যাটিস্টিক্যালি হয়ে যেতে পারে, কিন্তু সমাজের বা জাতির কোনো উন্নয়ন হয় না।